তবে হ্যাঁ, সংসারী মানুষ যেমন অল্পেতে ভয় পায়, তেমন বোধহয় বড় অল্পেতে খুশিও হয়ে যায়। মানুষের ঈশ্বর তার খুশি অখুশির ধার ধারুক আর না ধারুক, তাতে তার ভয় পাওয়া যেমন আটকায় না, তেমন তার খুশি হওয়াও আটকায় না। ফরাসি বিপ্লবের পর লুই দ্য 16কেও এমনি করে গালাগালি দিয়েছিল ফরাসিরা। রাশিয়ার বিপ্লবের পর নিকোলাস দ্য সেকেন্ডকেও এমন করেই গালাগালি দিয়েছিল রাশিয়ানরা। এমন করেই চার্চে গিয়ে পুজো দিয়ে এসেছিল তারাও। কিন্তু ইতিহাস জানে মানুষের ঈশ্বর তাদের সেই পুজো গ্রহণ করেছে কি করেনি। ইতিহাসই কেবল সাক্ষী সেই বিবর্তনের। ইতিহাস বলতে পারে কখন কার পুজো ঈশ্বর গ্রহণ করবে আর কার করবে না। নমস্কার, আমরা শুনছি কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। চলতে চলতে অনেকখানি পথ এগিয়ে এলাম। কেমন লাগছে? আপনারা কি বোর হচ্ছেন? এক দীর্ঘ পথ চলার সঙ্গী হয়ে যারা রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করব আর কিছুদিন সঙ্গে থাকবেন। ভুল বলে ফেললাম, আর কিছুদিন মানে এই গল্পের জন্য আর কিছুদিন। অবশ্যই চাইবো আপনারা আমার সঙ্গে আমার আজীবনকাল পর্যন্ত থাকুন। হ্যাঁ, যতদিন আমি কাজ করব আপনাদের অবশ্যই কাছে চাইব, পাশে চাইব। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। মিস্টার ঘোষালকে জেলে পাঠিয়ে সেই দিনকার কলকাতার মানুষ যদি খুশি হয়ে থাকে, তা সেই খুশি বড় ক্ষণিকের, বড় সাময়িক। মাত্র 8 মাসের সুখ, 38 দিনের সুখ, 5760 ঘন্টার সুখ। কিন্তু দীপঙ্করের 31 বছর জীবনের পটভূমিকায় সেই সুখ কতটুকু? তবে সেই ঘটনা আরও অনেক পরের কথা। সেদিন দীপঙ্কর এক মনে ফাইল দেখছিল। হঠাৎ মধু এসে একটা স্লিপ নিয়ে এলো। দীপঙ্কর বললে, ভেতরে পাঠিয়ে দে। আর একজন মার্চেন্ট। দীপঙ্কর ভেবেছিল যেমন আর 5 জন মার্চেন্ট আসে তেমনি। ভালো করে নামটা পড়েও দেখেনি। কিন্তু ঘরে ঢুকতেই দীপঙ্কর দেখলে হোসেন ভাই কাশেম ভাইয়ের পার্টনার মিস্টার হোসেন ভাই। আবার কি হলো মিস্টার হোসেন ভাই? এই মাসের অ্যালটমেন্ট তো নিয়ে গেলেন সেই দিন। না, ওয়াগন নয় সাহেব, এসেছি অন্য একটা কাজে। দীপঙ্কর ঠিক বুঝতে পারলে না, বললে, কি কাজ? হোসেন ভাই পকেট থেকে একটা চেক বই বার করলে। আপনি সেদিন কিছু টাকা চেয়েছিলেন। টাকা? দীপঙ্কর এইবার ভালো করে সোজাসুজি চেয়ে দেখলে। হোসেন ভাই বললে, আপনি বলেছিলেন আপনার টাকার দরকার আছে, আমি সেই টাকাটা এনেছি। দীপঙ্করের সমস্ত শিরা উপশিরায় যেন হঠাৎ রক্ত চলাচল বেড়ে গেল। নিজের শরীরটা যেন নিজেরই বশে রইল না আর। একেবারে এক দৃষ্টে চেয়ে রইল হোসেন ভাইয়ের দিকে। মুখ দিয়ে কথা বেরোতে গিয়েও যেন আটকে গেল। হোসেন ভাই ততক্ষণে চেক বই বার করে ফেলেছে, ফেলে একেবারে লিখতে শুরু করেছে। তারপর লিখতে গিয়ে বললে, কত টাকা দরকার আপনার? 1 লাখ? দীপঙ্কর যেন বোবা হয়ে গেছে। তার সমস্ত শরীরে জামার ভেতরে সেই ঘামতে আরম্ভ করে দিয়েছে। দর দর করে ঘাম ঝরছে। মুখ দিয়ে একটাও উত্তর বেরোল না তার। চেষ্টা করেও কিছুই বলতে পারলে না। হঠাৎই তার চোখের সামনে ভেসে উঠল সতীর মুখখানা। সতী আবার সুখী হবে, সনাতনবাবু আবার স্ত্রী পাবে, নয়নরঞ্জিনী দাসী আবার তার বাড়ি খালাস করতে পারবে। আমি 3টে বেয়ারার চেক লিখে দিচ্ছি, 3টে ব্যাংকের। আর ইন্টারেস্ট? হোসেন ভাই হাসতে লাগলো, বললে, ইন্টারেস্ট কিছু লাগবে না সেন সাহেব। ইন্টারেস্ট আপনার কাছ থেকে আমি নেব না। আপনি অনেক ওয়াগন দিয়েছেন আমাদের। দীপঙ্কর আপত্তি করলে, সে কি, ইন্টারেস্ট ছাড়া আপনার কাছ থেকে টাকা নেব কেন? আমি মিছিমিছি আপনার কাছ থেকে এত টাকা।
কিন্তু হোসেন ভাই অনেক সাহেব দেখেছে জীবনে, শুধু এই রেল নয়, অনেক রেলের হেড অফিসেও তাকে যেতে হয়। অনেক সাহেবদের চড়িয়ে আসছে আজ অনেক দিন ধরে। অমায়িক হাসতে হাসতে সেলাম জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মিস্টার হোসেন ভাই। তখনও যেন দীপঙ্কর নিজেকে নিয়ে সামলে উঠতে পারেনি। তখনও যেন সে স্থাণুর মতো চুপ করে বসে আছে। অনেকক্ষণ পর খেয়াল হলো, তাড়াতাড়ি ডাকলে, মধু। ঘড়িতে তখন 1টা বেজেছে। আর সময় নেই। মধুকে বললে, আমি আজ এক্ষুনি বেরোচ্ছি, কেউ জিজ্ঞেস করলে বলবি আমি চলে গেছি। থাক রেলওয়ের কাজ, থাক সব কিছু ফাইল, পৃথিবী রসাতলে যাক, কারোর কিচ্ছু দরকার নেই। দীপঙ্কর যেন উন্মাদ হয়ে উঠল এক মুহূর্তে। কেজি দাসবাবু ফাইল নিয়ে দৌড়তে দৌড়তে আসছিল। এসেই সুইং ডোরটা ঠেলে ভেতরে ঢুকবে। মধু বললে, সাহেব নেই হুজুর। সে কি রে, কোথায় গেল সাহেব? বাইরে। কখন আসবে? মধু বললে, তা তো বলে যায়নি আমাকে। দীপঙ্কর তখন আর দাঁড়ায়নি কোথাও, সোজা ব্যাংক থেকে চেক ভাঙিয়ে নিয়ে একেবারে প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে গিয়ে হাজির। তখন দুপুরবেলা। এমন সময়ে কখনো আসে না দীপঙ্কর এই বাড়িতে। 2-1টা পায়রা কার্নিশের ধারে বক বকম করছে। যেন ভূতের বাড়ি বলে মনে হলো দীপঙ্করের কাছে। যেন ঝিমিয়ে পড়েছে সমস্ত বাড়িখানা। ভেতরে ঢুকে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কোন দিকে যাবে ঠিক করতে না পেরে ওপরে উঠতে লাগলো, একেবারে তেতালায়। জুতোর আওয়াজেই বোধহয় নয়নরঞ্জিনী কান খাড়া করেছিলেন। বললেন, কে? দীপঙ্কর কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলে। বললে, আমি আমি আপনার সেই টাকাটা পেয়েছি। টাকা? নয়নরঞ্জিনী সোজা হয়ে বসলেন, আর দীপঙ্কর তখন এই পকেট ওই পকেট থেকে টাকাগুলো বার করছে। সব 1000 টাকার নোট, ব্যাগ থেকে পিন আপ করা তাড়া তাড়া নোট, নোটের বান্ডিল 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 নোটের গাদা বিছানার ওপর রাখলে দীপঙ্কর। এত নোট দীপঙ্করও একসঙ্গে কখনো দেখেনি কোনোদিন। হয়তোবা নয়নরঞ্জিনী দাসী এককালে দেখেছিলেন, কিন্তু তখন সেই সব কথা তিনি ভুলে গেছেন। সেই সব শ্বশুরের আমলের কথা। তখন এমনি নোটের বান্ডিল এসে বাড়ির সিন্দুকে জমা হতো। সেই সিন্দুকের চাবি থাকতো তারই কাছে। দীপঙ্কর বললে, আপনাকে আর গুনতে হবে না মামনি, আমি ব্যাংক থেকে গুনেই এনেছি। নয়নরঞ্জিনী দাসী তখন মনের কী অবস্থা তা তিনিই বলতে পারতেন। বললেন, তা হ্যাঁ বাবা, বৌমা শেষ পর্যন্ত রাজি হলো দিতে? দীপঙ্কর সেই কথার উত্তর না দিয়ে বললে, তা এতেই হবে তো আপনার? এতেই আপনার বাড়ি খালাস হয়ে যাবে তো? নয়নরঞ্জিনী নোটের তাড়াগুলোর গায়ে তখন হাত বুলোচ্ছেন। বললেন, খুব হবে বাবা, খুব হবে। উকিলবাবু তো বলেছিল 1 লাখ টাকা জমা দিলেই আপাতত, তারপরে মামলায় যা হয় তা হবে। এখন রাস্তায় দাঁড়ানোটা তো বন্ধ হলো। তারপরে হঠাৎ বললেন, ওমা তুমি উঠছো নাকি? দীপঙ্কর বললে, আমি এইবার উঠি, আমার অনেক কাজ আছে। ব্যাংক থেকে অনেক ভিড় ঠেলে বেরোতে 2:30 বেজে গিয়েছিল। তারপরে এই ভবানীপুরে এসেছে। এখন অনেক বেলা হয়ে গেছে। তারপর এখান থেকে আর আপিসে গিয়ে কোনো লাভ নেই। তারপর যেতে হবে লক্ষ্মীদির বাড়িতে। লক্ষ্মীদি কদিন ধরে কিছুই খাচ্ছে না, কোনো কথা বলছে না, শুধুই কাঁদে। আর অনেক সময় আবার চুপ করেও থাকে। এখন গিয়ে একবার লক্ষ্মীদিকে দেখে আসতে হবে। তা একটু মিষ্টি মুখ করে গেলে না বাবা, এই দুপুর রোদ্দুরে তেতে পুড়ে এলে। নয়নরঞ্জিনী দাসের মুখে এ কথা শুনে দীপঙ্কর অবাক হয়ে গেল। তা অবাক হওয়ারই কথা, কিন্তু তখন আর সেই দিকে মন দেবার সময় ছিল না দীপঙ্করের। দীপঙ্কর তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে রাস্তায় পড়ল। সময়টা ছিল
1943-এর কলকাতা। কোথায় কত দূরে যুদ্ধ হচ্ছে তার কোনো ঠিক নেই, কিন্তু এইখানে এই ইন্ডিয়ায় তখন তার ছোঁয়াচ লেগেছে বড় স্পষ্ট হয়ে। চাল চিনির জন্য সকাল থেকেই লাইনে দাঁড়াতে হয়, কেরোসিনের জন্য ধর্ণা দিতে হয় দোকানে দোকানে, 5 সের কয়লা পেতে গেলে খোসামত করতে হয় দোকানদারকে। কাশি কতদিন ফিরে এসেছে খালি হাতে, হাতে পয়সা নিয়ে গিয়েও কোনো কাজ হয়নি। আর এসব খবর দীপঙ্কর, হ্যাঁ, রাখত বই কি, সবাই জানতো সেসব কথা, কিন্তু এর প্রতিকার কোথায় তা সে বুঝতে পারত না। জীবনের কত সমস্যার প্রতিকার করবে সে? নয়নরঞ্জিনী দাসী সব টাকা জমা দিয়ে এসেছে কোর্টে গিয়ে। এইবার মামলা চলছে বাদীর সঙ্গে, দিনের পর দিন মামলা চলছে। যত দিন পড়ছে তত টাকা নিচ্ছে উকিল। কত দিনে কত বছরে যে সেই মামলার ফায়সালা হবে তা কেউ বলতে পারে না। আর তারপর আছে কিরণ। কিরণের কোনো খবর পায় না কতদিন কত জায়গায় গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছে, কেউই বলতে পারেনি। প্রাণমথবাবুও কোথায় কোন জেলে আছে তাও জানবার কোনো উপায় নেই। প্রত্যেক দিন গড়িয়াহাটের বাড়িতে গিয়ে দেখা করে আসে। আর লক্ষ্মীদিও যেন দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে, কিছু আর খায় না তখন। কিন্তু সেই দিন বড় অবস্থা খারাপ হয়ে গেল লক্ষ্মীদির। সন্ধ্যা থেকে কারোর আর ফুরসদ নেই। লক্ষ্মীদি যেন আর স্থির থাকতে পারছে না। সত্যি বললে, দাতারবাবুর কোনো খবর এলো? দীপঙ্কর বললে, বোধহয় ঠিকানা বদলেছেন তারা। কিন্তু লক্ষ্মীদি এখানে আছে কিনা সেই খবরটা তো একবার নেবে। কিরকম মানুষ তারা? দীপঙ্কর বললে, এইখানে চলে এসেছে তাই বা তারা কি করে জানবে? জানুক আর না জানুক, তোমাকেও তো একবার একটা চিঠি লিখতে পারত। কে জানে, এত লোক থাকতে দীপঙ্করকে লিখবে কি করতে চিঠি? দীপঙ্কর কে লক্ষ্মীদির? তবে সতী তো রয়েছে, এ বাড়িতে সতী রয়েছে, এটা তো দাতারবাবু জানে। সতীর কাছেও তো একটা চিঠি লিখতে পারত যে লক্ষ্মীদি কলকাতায় এসেছে কিনা। দীপঙ্কর আরও কয়েকটা টেলিগ্রাম করেছিল, তার কোনো উত্তর আসেনি। প্রতিদিন অনেক রাত পর্যন্ত ও বাড়িতে কাটিয়ে শেষকালে চলে আসতো দীপঙ্কর। পা যেন আর চলতেই চাইতো না। মনে হতো ওখানে থাকলেই যেন ভালো হতো। ডাক্তার এসে লক্ষ্মীদিকে দেখে যেত, কিন্তু কিছু ধরতে পারত না তারা। সেদিন ডাক্তারবাবুকে দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি করব বলতে পারেন? ডাক্তারবাবু নতুন দেখতে এসেছিলেন, বললেন, এরকম পেশেন্ট আমি আগে কখনো দেখিনি, তবে খুব নার্ভাস শক পেয়েছে বলে মনে হচ্ছে। খুব সাবধানে থাকা দরকার, পাগল হয়ে যেতে পারে। কিন্তু একটা কিছু ওষুধ তো দিন, যাতে অন্তত ঘুমোতে পারে। ডাক্তারবাবুর ঘুমের ওষুধেই যেন শেষকালে একটু ঝিমিয়ে পড়ল লক্ষ্মীদি। দীপঙ্কর বাইরের চেয়ারে তখনও চুপ করে বসেছিল। সতী বাইরে আসতেই হঠাৎ দেখে ফেললে, বললে, এই কি, এখনো যাওনি তুমি? দীপঙ্কর বললে, এই অবস্থায় তোমাকে একলা ফেলে যায় কি করে? সতী বললে, কিন্তু কাল তো আপিস আছে তোমার, রাতে ঘুমোবে না? দীপঙ্কর বললে, একটা রাত না ঘুমোলে আর কি হবে, কিন্তু এখানেই এমনি করে বসে থাকবে তাই বলে? বসে থাকবো না তো কি করব? সতী বললে, না না, পাগলামো করো না, বাড়ি যাও, যাও। আমাদের জন্য কি তুমিও বাড়িঘর ত্যাগ করবে নাকি? দীপঙ্কর বললে, কিন্তু হঠাৎ যদি কোনো দরকার হয় তখন? তুমি যদি না থাকতে, তোমার সঙ্গে যদি পরিচয়ই না হতো, তাহলেই বা কি করতুম? যাদের দীপঙ্কর নেই তাদের কি চলছে না? তারা কি বেঁচে নেই? সবাই মরে গেছে? দীপঙ্কর সতীর মুখের দিকে সোজাসুজি চেয়ে দেখলে। এতদিন সতীর জন্য এত করেছে, এতদিন মাসের পর মাস, বছরের পর বছর নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সতীর সুখের কথাই ভাবার পর সতীর মুখ থেকে এই কথা শুনতে হচ্ছে।
সতীর হয়ে যে টাকাটা নয়নরঞ্জিনী দাসীকে দীপঙ্কর দিয়েছে, সে টাকা সারা জীবন ধরেই হয়তো তাকে শোধ করতে হবে। মাইনেটা হাতে পেয়েই আগে দিয়ে আসতে হবে মিস্টার হোসেন ভাইকে। তারপর তার মুখের দিকে চেয়ে আছে 3টি প্রাণী। তাদের কথাও এতদিন দীপঙ্কর এক মুহূর্তের জন্য ভাবেনি। আর তারই প্রতিদান হিসেবে সতী এই কথা বললে তাকে। দীপঙ্কর যেন বিশ্বাস করতে পারলে না নিজের কানকে। দীপঙ্কর সতীর মুখের দিকে চেয়ে বললে, তুমি আমাকে চলেই যেতে বলছো সত্যি সত্যি? হ্যাঁ, যাও। লক্ষ্মীদির যা হবার তা হবে, আমারও একদিন যা হবার তাই হবে। তাই বলে তুমি তাই ভেবে ভেবে নিজের শরীর খারাপ করবে নাকি? আমার কপালে যদি শ্বশুরবাড়ির সুখ না থাকে, লক্ষ্মীদির কপালে যদি কষ্ট থাকে, তাহলে তুমি কি করবে? তুমি তো সব রকম চেষ্টা করে দেখলে। দীপঙ্কর তখনও চুপ করে রইল। সতী বলতে লাগলো, একদিন ছোটবেলায় 2 বোনে মিলে কলকাতায় এসেছিলাম। তখন অনেক স্বাদ ছিল, অনেক স্বপ্ন ছিল মনে। তারপর কত কি ঘটল, কত জিনিস ওলট পালট হয়ে গেল। আমার বিয়ে হলো, আমি আবার ছিটকে কোথায় চলে এলুম। আর লক্ষ্মীদি কত কাণ্ড করে কোথায় চলে গিয়েছিল, সেও ফিরে এলো। সব দেখে শুনে ভেবে চিনতে দেখেছি, কিন্তু এখন থেকে ঠিক করেছি আর ভাববো না। মানুষ ভেবে চিনতে সব কিছু করলেও একজন বুঝি আড়াল থেকে সব কিছু উল্টে দেয়। দীপঙ্কর সতীর কথা শুনে অবাক হয়ে গেল। সতী এত কথাও তাহলে ভাবে? ভেবেছিলাম স্বামী শাশুড়ির ওপর প্রতিশোধ নেবার জন্য পৃথিবীতে যত কিছু অন্যায় আছে সব আমি করে দেখাবো। যা প্রাণ চায় আমি সব করব, কারোর কথা মানব না। সবই তো করলুম। তুমি তো কত বারণ করেছিলে, তবুও তো আমি কোনো কথা শুনিনি। কিন্তু লক্ষ্মীদিকে দেখো, লক্ষ্মীদিকে দেখে আজ আমার আর কোনো ক্ষোভ নেই, আমার কোনো দুঃখ নেই। দুজনেই 2 পথে গিয়েছিলুম, দুজনেরই এক পরিণতি হয়েছে। এর পরেও তুমি আমাদের ভালো চাইছো? আমাদের ভালো করবার ক্ষমতা তোমার আছে? দীপঙ্কর বললে, কিন্তু সনাতনবাবু কেন হতাশ হতে বারণ করেন তাহলে? সতী বললে, ওনার কথা তুমি ছেড়ে দাও দীপু। মানুষের জীবনটা তো পুঁথি নয়। মানুষের জীবন ওনার পুঁথির নিয়মকানুন মেনে চলে না। যাও তুমি এখন। তুমি এখানে এলেও যা হবে, এখানে না এলেও তাই হবে। তুমি না এলেও আমাদের 2 বোনের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। দীপঙ্কর তবু যেন কথাটার মানে বুঝতে পারলে না। বললে, সত্যি কোনো ক্ষতি বৃদ্ধি হবে না তোমাদের? কিসের ক্ষতি বৃদ্ধি হবে? আসলে যারা আপনার লোক তারা চলে যাবার পরেও যখন কোনো ক্ষতি হলো না, তখন তুমি মনে করেছো তুমি চলে গেলে আমাদের মস্ত ক্ষতি হয়ে যাবে? তুমি তো পর ছাড়া আর কিছু নও। তারপর সতী দীপঙ্করের 2টো হাত ধরলে। বললে তুমি কষ্ট পাবে দীপু, কিন্তু তোমার ভালোর জন্যই আমি বলছি। আমাদের সঙ্গে তুমি আর কোনো সম্পর্ক রেখো না। আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে তোমার কপালেও আমাদের মতন দুর্দশা আছে। যাও, বাড়ি যাও। বলতে গেলে দীপঙ্করকে একরকম জোর করেই সতী রাস্তায় বার করে দিলে সেই দিন। কিন্তু সম্পর্ক রাখবো না বললেই কি আর সম্পর্ক মুছে ফেলা যায়? সম্পর্কটা কি শুধু বাইরের জিনিস, জামা কাপড়ের মতো একেবারে তুচ্ছ সামগ্রী? ফেলে দিতে চাইলেই কি ফেলা যায়? রাস্তায় বেরিয়ে সেই দিন দীপঙ্কর ঠিক করেছিল সে আর আসবে না। অন্তত এত ঘন ঘন, এত সকাল বিকেল আর আসবে না। কেন আসতে যাবে এখানে? কিসের দায় তার? লক্ষ্মীদির নিজের অনেক টাকা আছে, সতীরও নিজের টাকা আছে। আর টাকার যখন কোনো ভাবনা নেই, তখন যেমন করে হোক 2 জনে চলে যাবে। আর ওদিকে নয়নরঞ্জিনী দাসীও টাকা পেয়ে গেছেন। এরপর তাকে আর রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না।
মাঝখান থেকে দীপঙ্কর কেন যে জঞ্জাল হয়ে সকলের মাঝে বাধা সৃষ্টি করবে কে জানে। সেদিন ক্রফোর্ড সাহেব ডেকে পাঠালেন, বললেন, বসো সেন, টেক ইউর সিট। দীপঙ্কর বসল। সাহেব বললে, সেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি ভুল বুঝো না। দীপঙ্কর বললে, বলুন। সাহেব বললে, রেলওয়েতে আমার চাকরি হয়ে গেল আজ 30 বছর। আমি অনেক রকম লোক দেখলাম, অনেক ইন্ডিয়ান দেখলাম। আই এম এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। কিন্তু আমি তোমাকেও দেখলাম। সাহেব কি কথা বলতে চায় দীপঙ্কর বুঝতে পারলে না। নাও আমি জানি না এটা কার কাজ, কোত্থেকে দিল্লি বোর্ড এই খবর পেলে, কিন্তু আমাকে তুমি সত্যি কথা বলো। বলো তো, তোমার কি টাকার খুব দরকার? দীপঙ্কর হতবাক হয়ে চেয়ে রইল। টাকার দরকার ছিল বটে একদিন, কিন্তু সেই দরকার তো মিটে গেছে। জিজ্ঞেস করলে, এ কথা জিজ্ঞেস করছেন কেন স্যার? সাহেব বললে, না, দিল্লি থেকে একটা কনফিডেন্সিয়াল চিঠি এসেছে জেনারেল ম্যানেজারের নামে। তোমাকে ট্রান্সফার করে দিতে বলেছে এখান থেকে, ডিস্ট্রিক্টে। ট্রান্সফার? ইয়েস, ট্রান্সফার। কিন্তু কেন স্যার? আমি কি দোষ করেছি? সাহেব বললে, আমি জানি না, সে লেটারও আমি দেখিনি, কিন্তু ঘোষালের কেসের পর আর ওই পোস্টে কোনো জুনিয়র লোককে রাখা যায় না। বোর্ড থেকে মিস্টার ভার্মা ওখানে আসবে। ইউ আর এ ভেরি জুনিয়র। দীপঙ্কর হতবাক হয়ে গেল কথাটা শুনে। কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলে না। তারপর হঠাৎ জিজ্ঞেস করলে, আমার এগেনস্টে কোনো কমপ্লেন আছে স্যার? আমি যতদূর জানি নেই, তবে সন্দেহ আছে, অ্যাসপারশন আছে। তোমারও নাকি অনেক অভাব, তোমারও নাকি অনেক টাকার দরকার হয় মাঝে মাঝে। তা কোথায় যেতে চাও তুমি? শিলিগুড়ি যাবে? শিলিগুড়িতে একটা ভ্যাকেন্সি আছে। দীপঙ্কর পাথরের মতো চুপ করে রইল। সমস্ত অন্তরাত্মা তার যেন বিদ্রোহ করতে চাইল, কিন্তু তখনই নিজেকে শান্ত করে নিল সে। আশ্চর্য, একদিন তো চাকরি ছেড়ে দিতেই সে চেয়েছিল, একদিন তো চাকরি থেকে ঘৃণায় দূরে চলে যেতে চেয়েছিল সে। তাহলে কেন সে এত উত্তেজিত হয়ে উঠতে যাচ্ছে? হঠাৎ মনের সামনে প্রাণমথবাবুর মুখটা ভেসে উঠল তার। চোখের সামনে অমলবাবুর মুখটা ভেসে উঠল, কিরণের মুখটাও ভেসে উঠল, মার মুখটা ভেসে উঠল। কত কষ্টে নিপেনবাবুকে ধরে মা 33 টাকা ঘুষ দিয়ে চাকরিটা জোগাড় করে দিয়েছিল তাকে। তারপর ধাপে ধাপে সে আজ এত বড় হয়েছে, কত মাইনে বেড়েছে তার, 10 জনের চোখে কত সম্মান পায় সে এই চাকরিটার জন্য। আর তাছাড়া কার জন্যই বা করবে এই চাকরি সে? সতী, লক্ষ্মী, নয়নরঞ্জিনী, গাঙ্গুলিবাবু সবাই তো চলে গেছে একে একে। কিরণও হয়তো দুদিন পর পৃথিবী থেকে চলে যাবে। একটিমাত্র বন্ধন তার এই ধার, মিস্টার হোসেন ভাইয়ের কাছে তার ধার। কোনো সই নেই, কোনো রসিদ নেই, কোনো ভাউচার নেই, তবু ধার তো ধারই। সেই ধার শোধ করতে হলে চাকরি তো তাকে করতেই হবে। আর তার চাকরি যদি করতেই হয় তো এই কলকাতা থেকে দূরে চলে যাওয়াটাই তার ভালো। এমন এক জায়গায় যেখানে প্রতিদিনের এই গ্লানি, প্রতি মুহূর্তের এই অপমৃত্যু তাকে নিজের চোখে দেখতে হবে না। সেখান থেকেই প্রতি মাসে সে টাকাটা পাঠিয়ে দেবে মিস্টার হোসেন ভাইকে। প্রতি মাসের শৃঙ্খলে সে আবদ্ধ হয়ে থাকবে সতীর কাছে। এটাই তার বন্ধন, এটাই তার মুক্তি। এমনি করেই সতীর কাছ থেকে সে দূরে চলে গিয়ে বন্ধনের মধ্যে মুক্তির স্বাদ খুঁজে পাবে। হঠাৎই দীপঙ্কর উঠে দাঁড়িয়ে উঠল। দাঁড়িয়ে উঠে বলল,
অল রাইট স্যার, থ্যাংক ইউ। এই বলে আর সেখানে দাঁড়ালো না, একেবারে সোজা নিজের ঘরে চলে এলো। তারপর কিছুক্ষণ কোনো কাজ করতে পারল না সে। সমস্ত মন, সমস্ত মানসিকতা যেন তার বিকল হয়ে গেছে। কখন ঘন্টায় ঘন্টায় ঘড়ি বেজে গেছে, কখন বিকেল হয়েছে, আবার কখন সন্ধে হয়েছে, কিছুই খেয়াল ছিল না। হঠাৎ মধু এসে ঘরে ঢুকল। একটি চিঠি এনে সামনে রাখলে। আপিসের নয়, দীপঙ্করের নামে। কেমন যেন অবাক হয়ে গেল। তাকে তার নামে আপিসে আবার কে চিঠি দেবে? ওপরে দিল্লির পোস্ট অফিসের ছাপ। চিঠিখানা হাতে তুলে নিয়ে বার কয়েক ঘুরিয়ে ফিরিয়ে দেখলে, তারপর ছিঁড়ে ফেললে খামের মুখটা। আশ্চর্য, দাতারবাবুর চিঠি। দাতারবাবু দিল্লি থেকে লিখেছে। দাতারবাবুর নতুন ঠিকানা করালবাগ। সমস্ত চিঠিখানা ইংরেজিতে লেখা। দীপঙ্কর দম বন্ধ করে পড়তে লাগল। ডিয়ার দীপুবাবু, আমি আজ ভীষণ বিপদাপন্ন। অনন্যপায় হয়ে অন্য ঠিকানা জানি না বলেই তোমার আপিসের ঠিকানায় এই চিঠি আমি লিখছি। জানি না এই চিঠি তোমার হাতে পৌঁছবে কিনা। তোমার লক্ষ্মীদি তোমাদের কলকাতায় গেছে কিনা বুঝতে পারছি না। হঠাৎ আমাদের বাড়ি ছেড়ে কাউকে না বলে কোথায় চলে গেছে তা কেউ জানে না। আজ 1 মাস ধরে অনেক জায়গায় চিঠি দিয়েছি, অনেক জায়গায় খোঁজও করেছি। শেষের দিকে তোমার লক্ষ্মীদির মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তবুও আমরা সাবধানেই রাখতাম। কিন্তু হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গেছে। তুমি বোধহয় এখানকার খবর জানো না। আমি যে এখনো বেঁচে আছি এ বোধহয় আরেক পরম আশ্চর্য ঘটনা। তোমার লক্ষ্মীদি পালিয়ে গিয়ে হয়তো বেঁচেই গেছে। আমি কিন্তু পালাতে পারিনি। আমাকে এখানেই থাকতে হবে। আমার পালাবার কোনো উপায় নেই। আমার ছেলে আজ মানুষ খুন করার অপরাধে জেলে বন্দী হয়ে আছে। বাপ হয়ে তার মামলার তদবির আমাকেই করতে হচ্ছে। দীপঙ্করের চোখের সামনে চিঠির ছোট ছোট অক্ষরগুলো যেন ঝাপসা হয়ে গেল এক নিমিষে। আরও আলোর তলায় নিয়ে এলো চিঠিখানা। সমস্ত শরীরে তখন অবধারিত রোমাঞ্চ শুরু হয়ে গেছে দীপঙ্করের। চোখের সামনে দীপঙ্কর যেন সমস্ত ঘটনাটা স্পষ্ট দেখতে পেলে। যেন দিল্লির একটা বাড়িতে তখন নাটকের শেষ অঙ্কটা শুরু হয়ে গেছে। নিস্তব্ধ রাত। কর্নপ্লেসের একটা বাড়িতে টিপি টিপি পায়ে এক ঘর থেকে সামনের বারান্দায় এসে দাঁড়ালো একজন 20 শতাব্দীর মানুষ। সমস্ত দিল্লি তখন ঘুমিয়ে পড়েছে অকাতরে। টাকার দিল্লি, ব্যভিচারের দিল্লি, মোঘল সম্রাটের দিল্লি, ভাইসরয়দের দিল্লি যেন অসাড় হয়ে পড়ে আছে চোখ বুজে। যা খুশি পাপ তোমরা করো, আমরা সবাই চোখ বুজে থাকব। আমাদের অন্য অনেক ভাবনা আছে, আমরা কেউ কিছু দেখতে যাব না। ঘরের দরজা বন্ধ করে তোমরা অ্যাডাল্টারি করো, রেপ করো, যা কিছু করো, তবুও আমরা চোখ বুজে থাকব। আমরা শুধু যুদ্ধে জিততে চাই। আমরা শুধু চাই ভিক্টরি, আর কিছু চাই না আমরা। বারান্দা পেরিয়ে মানুষটা টিপি টিপি এগিয়ে এলো আর একটা ঘরের সামনে। দরজাটা ভেজানো। মানুষটা ভেজানো দরজার সামনে গিয়ে কি যেন দ্বিধা করলে একবার। তারপর ঘরের ভেতর ঢুকেই হঠাৎ আচমকা দুমদুম করে আওয়াজ করলে দুবার। একটা মেয়েলি গলার চিৎকার। আলো জ্বলে উঠল। সেই চিৎকারে সমস্ত দিল্লি আটকে উঠল আর্তস্বরে। ভাইসরয়ের দিল্লি কেঁপে উঠল, চমকে উঠল। কিন্তু লক্ষ্মীটি তখন আর চুপ করে থাকতে পারেনি। সমস্ত বাড়ি কাঁপিয়ে, সমস্ত পাড়া কাঁপিয়ে আর্তনাদ করে উঠেছে গলা ছেড়ে। সে শব্দে ওই ঘর থেকে ঘুম ভেঙে উঠেছে দাতারবাবুর। চাকর বাকর, ঝি, খানসামা, বাবুর্চি, আরদালি সবাই জেগে উঠেছে। হুঁশিয়ার, হুঁশিয়ার সবাই, আসামি পালিয়ে যাবে। কিন্তু সেই আসামি পালাবার এতটুকু চেষ্টা করেনি। রিভলভারটা হাতে নিয়ে চুপ করে স্থাণুর মতো দাঁড়িয়ে আছে তখনও।
লোকজন সবাই এসে ঘরে ভিড় করেছে। দাতারবাবু এসে হতবাক হয়ে গেছে। লক্ষ্মীটিও তখন যেন আসামির মুখের দিকে চেয়ে কাঁদতে ভুলে গেছে। শুধু একজনই উঠল না, আর উঠতে পারল না। লক্ষ্মীটি আর সুধাংশু একই ঘরে একই বিছানায় শুয়েছিল। গুলি দুটো গিয়ে সুধাংশুর বুকেই লেগেছিল টিপ করে। সুধাংশু বিছানাটার ওপর রক্তের সমুদ্রে যেন ভেসে চলেছে তখন, ভাসছে আর অসাড় হয়ে পড়ে আছে। মিলিটারি সাপ্লাই ডিপার্টমেন্টের ডাইরেক্টর তখন সমস্ত সাপ্লাইয়ের ঊর্ধ্বে চলে গেছে। দাতারবাবুর মুখ দিয়ে শুধু একটা কথাই বেরিয়েছিল, মানুষ তুমি। আর তারপরের ইতিহাস বড়ই সংক্ষিপ্ত, তারপরের ইতিহাস বড়ই মর্মান্তিক। পুলিশ, দারোগা, কোর্ট কাছারি, এনকোয়ারি এসব তুচ্ছ জিনিস, কিন্তু তুচ্ছ জিনিস হলেও বাপ হয়ে তার তদবির তাকে করতে হচ্ছে। চিঠি শেষে দাতারবাবু লিখেছে, যদি তোমার লক্ষ্মীদি তোমার কাছে গিয়ে থাকে তাকে একটু দেখবে। তার আঘাতটা বড় মর্মান্তিক। এই ছেলের জন্যই তোমার লক্ষ্মীদি তার সব কিছু জলাঞ্জলি দিয়েছিল একদিন। এই ছেলের জন্যই আমি একদিন সব কিছু মুখ বুজে সহ্য করেছিলাম। কিন্তু ঈশ্বরের ইচ্ছে বোধহয় তা নয়। তবু লক্ষ্মীদি যদি তোমার কাছে আছে জানতে পারি তো কিছুটা নিশ্চিন্ত হতে পারবো। আমাকে একটা খবর দিও। এটি তোমার দাতারবাবু। তা শুধু দিল্লির কন্ট প্রেসেই নয়, শুধু কলকাতার প্যালেস কোর্টেই নয়, সমস্ত ইন্ডিয়াতেই তখন আরেক বিপ্লব শুরু হয়ে গেছে। একদিন বাংলাদেশে স্বদেশী আন্দোলনের সময় যে কটন মিলের পতন হয়েছিল, বিলিতি কাপড় পোড়ানোর আন্দোলন শুরু হয়েছিল, উত্তর পশ্চিম ভারতের গুজরাটিরা তারই সুযোগ নিয়ে তখন কাপড়ের দুর্ভিক্ষ শুরু করে দিলে। প্রথমে ছিল চাল, তারপর হলো কাপড়। বাপ মাকে পেটে ছেলেরা বিশ্বাস করতে, শ্রদ্ধা করতে ভুলে গিয়েছিল। স্বামীরা স্ত্রীদের ভালোবাসতে কার্পণ্য করছিল। শাশুড়িরা বউদের অত্যাচার করতে আরম্ভ করেছিল। বউরা স্বামীদের নতুন দৃষ্টি দিয়ে দেখতে চাইছিল। সমাজে সংসারে যেমন ভাঙন ধরেছিল, তেমনি বাইরের জগতেও ভাঙন ধরেছিল। বাড়ির ছেলেরা বাড়ি ছেড়ে আলাদা আলাদা হয়ে গেল। মা, বাবা, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সব ছড়িয়ে ছত্রখান হয়ে গেল চারিদিকে। আসল কারণ টাকা। আগে যে টাকায় সংসার চলতো সেই টাকায় আর সংসার চলে না। আগে যে ত্যাগ করতে তৈরি ছিল সবাই, সেই ত্যাগ আর কেউ করতে চাইল না। আমি সংসারে মাসে 200 টাকা দিই, সুতরাং আমার ছেলে লুচি খাবে। তুমি দিচ্ছ 50 টাকা, তোমার ছেলে মুড়ি খাবে। এই চণ্ডীদাস, এই চৈতন্যদেব, এই রামমোহন, এই পরমহংসদেবের দেশের লোকই হঠাৎই 1943 সালে এসে এইসব বলতে শুরু করলো। টাকাই ধর্ম, টাকাই মোক্ষ, টাকাই স্বর্গ। সেই দিনকার কলকাতার মানুষ সব জিনিসের দাম বুঝত, কিন্তু কোনো জিনিসের মূল্য দিতে চাইল না। আর একলাই দীপঙ্কর শুধু দেখত আর মনে মনে কষ্ট পেত। তবে একজন বুঝেছিল। আগাখার প্যালেসের জেলখানায় এক কোণে তখন আরেকজন 21 দিনের উপবাস করছেন। সমস্ত দেশের পাপের জন্য, সমস্ত দেশের অন্যায়ের জন্য আমি দায়ী। আমি উপবাস করে পরিশুদ্ধ হব। সমস্ত ইন্ডিয়া আমার পরিশুদ্ধিতে পরিত্রাণ পাবে। রাস্তার মোড়ে দাঁড়ালেই তখন দেখা যেত মানুষের জটলা। মহাত্মা গান্ধী উপবাস করছেন। উপবাস করছেন নিজের জন্য, ইন্ডিয়ার জন্য, ওয়ার্ল্ডের জন্য। মানুষ পরিশুদ্ধ হোক, মানুষ শুদ্ধাত্মা হোক, মানুষ মানুষ হোক। দীপঙ্কর অফিস থেকে ফেরার পথে অনেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। কি খবর? শেষ কি খবর? তিনি বেঁচে আছেন? 1 দিন, 2 দিন, 3 দিন। ইন্ডিয়ার মানুষ দিনের পর দিন আগ্রহে প্রতীক্ষা করছে খবরের জন্য। কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডাক্তার বিধান রায় গিয়েছিলেন গান্ধীজির কাছে। আরও 6 জন ডাক্তার পরীক্ষা করছেন তাকে। না, কোনো ভয় নেই।
21 দিনের দিন বড় অশান্তিতে কাটল দীপঙ্করের। মানুষ কি পরিশুদ্ধ হবে সত্যি সত্যি? মহাত্মা গান্ধীর আশা পূর্ণ হবে? দীপঙ্কর যা চায় তাই কি হবে শেষ পর্যন্ত? ডক্টর বিধান রায় ফিরে এলেন। এসে এক সভায় বক্তৃতা দিলেন। কোনো ভয় নেই, সমস্ত নির্বিঘ্ন। যেদিন উপবাস ভাঙলেন মহাত্মাজি, শেষ মুহূর্তে যখন সমস্ত বিপদ কেটে গেল, মহাত্মাজি চাইলেন তার ট্যাগ ঘড়ির দিকে। ডাক্তার রায় শোনালেন। মহাত্মাজির প্রথম কথা। সবাই উদ্গ্রীব হয়ে শুনছিল। জিজ্ঞেস করলে, কি প্রথম কথা? মহাত্মাজি বললেন, আমি বুঝতে পারছি না ঈশ্বর কেন এই যাত্রায় আমাকে রক্ষা করলেন। হয়তো আমাকে বাঁচিয়ে রেখে তিনি আমাকে দিয়ে তার কোনো ইচ্ছে পূর্ণ করতে চান, আর অন্য কোনো কাজ করাতে চান আমাকে দিয়ে। যারা শুনছিল ডাক্তার রায়ের বক্তৃতা, তাদের চোখ এবার সজল হয়ে উঠল। বিকেল থেকে সেই দিন লক্ষ্মীদি একটু যেন শান্ত হয়ে এসেছিল। সতী নিয়ম করে ওষুধ খাইয়েছে, শুধু আজ নয়। যেদিন প্রথম লক্ষ্মীদি এসেছিল সেই দিন থেকেই সতী লক্ষ্মীদিকে নিয়ে পড়েছিল। কখন লক্ষ্মীদি ওষুধ খাবে, কখন স্নান করবে, তা নিয়ে ব্যস্ত হয়ে থাকত সতী। দুই বোন যেন অনেক ঘাটের ঝড় ঝাপটা অতিক্রম করে আবার একই বন্দরে এসে জুটেছে। সতী বোঝাতো, তুমি এত কেন কাঁদছো লক্ষ্মীদি? কার জন্য কাঁদো এত? সংসারে কে কার? আমার কথাই ভেবে দেখো না। আমার কথা ভেবেও তো তুমি একটু সান্ত্বনা পেতে পারো। স্বামী কেউ নয়, ছেলেও কেউ নয়। সবাই নিজের নিজের স্বার্থ চায়, কেউ কারো মুখের দিকে চায় না। এ সংসারে এটাই নিয়ম। এটাই নিয়ম বলে মনে করে নাও না তুমি। লক্ষ্মীদি বলতো, ওরে, তা আমি কেমন করে মনে করব বল? তুই তো জানিস না আমার সেই সব কি দিন গেছে। একখানা কাপড় সাবান দিয়ে কেচে বাইরে বেরিয়েছি, এক হাতে বা চোখে জল মুছে ডান চোখ দিয়ে হেসেছি। সেসব কার জন্য করেছি বলতো? সত্যি বলতো, সেসব করেছো, ভুল করেছো তুমি। সংসারে কেউ কারণ নয়। স্বামী, পুত্র, শ্বশুর, শাশুড়ি, বাবা, মা সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া আজকাল কিছুই চলে না। স্বার্থ ছাড়া জগৎ সংসার সব অচল হয়ে যায় লক্ষ্মীদি। লক্ষ্মীদি বলতো, কিন্তু আমি যে ভুলতে পারি না ভাই। আমার ছেলে যে সেরকম ছেলেই নয়। আমাকে ছেলে যে মা বলতে অজ্ঞান ছিল। সেসব তোমার মনের ভুল লক্ষ্মীদি। সেসব মনের ভুল মনে করো। সেই সব ভেবে কি তুমি মরে যাবে বলতে চাও? লক্ষ্মীদি বলতো, হ্যাঁ ভাই, আমি মরে যাব। মরাই আমার ভালো। আমার আর বেঁচে থেকে কি লাভ? এ জীবন নিয়ে আমার আর কি লাভটা হবে? তারপর সত্যি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে লক্ষ্মীদিকে শান্ত করত, ওষুধ খাওয়াতো। ডাক্তার বলেছিল ঘুমোতে ঘুমোতেই আস্তে আস্তে উনি সব ভুলে যাবেন। যত ঘুমোতে দেবেন ততই ভালো। এই রোগীর ঘুমই হলো একমাত্র ওষুধ। ওষুধ খেলেই একটু পরে ঘুমিয়ে পড়তো লক্ষ্মীদি, আর তখন সতীর একটু বিশ্রাম মিলত। তখন কিছুক্ষণের জন্য সতী তার নিজের কথা ভাববার সময় পেত। তখন দীপঙ্কর আসতো অফিস থেকে। দীপঙ্কর বদলি হয়ে যাবে শিলিগুড়িতে, সেই সব কথা বলতো। তার শাশুড়ি টাকা পেয়ে গেছেন, সেসব কথা বলতো। আর কোনো ভাবনা নেই তাদের। টাকার জন্যই তো সতীকে এত খোশামত, টাকার জন্যই একদিন শাশুড়ির এত আদর। সেই টাকাই যখন জোগাড় হয়ে গেছে, তখন আর সতীকে তাদের দরকার নেই। সতী কেমন আছে তা দেখবারও তাদের প্রয়োজন নেই। দীপঙ্কর বলতো, তোমাকে শ্বশুর বাড়িতে তুলে দিয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারতুম, কিন্তু তা আর হলো না। সতী বলতো, তারা টাকা পেয়ে গেছেন যখন, তখন আর আমাকে কেন নেবেন? কিসের দায় পড়েছে তাদের? দীপঙ্কর বলতো, দায় তাদের নয়, দায় আমার।
তোমার দায়? কেন? দীপঙ্কর অন্যদিকে চোখ রেখে বলতো, কি জানি কেন, কিন্তু মনে হয় তোমার এই দুর্ভাগ্যের জন্য হয়তো আমিই দায়ী। আমার জন্যই হয়তো তোমার এই দুর্ভোগ হলো। কেন? তুমি কেন দায়ী হতে যাবে? এ আমার কপালেরই দোষ। দীপঙ্কর বলতো, না, সেই বহুদিন আগে একদিন আমার জন্মদিনে যে কেন মরতে তুমি করতে গিয়েছিলে, সেদিন তুমি তোমার বাড়িতে নেমন্তন্ন না করলে হয়তো আজকে এই দুর্দশা তোমার হতো না। দুর্দশা? সত্যি হেসে উঠত, বলতো, একে তুমি দুর্দশা বলো? আমার মতো সুখী কে আছে? আমার মতো স্বাধীন কে আছে? আমার মতো কয়জন মেয়ে এত টাকার মালিক হয়? আমি কারো পরোয়া করি আজ? জানো, এখন থেকে কারোর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না। আমি যখন ইচ্ছে ঘুরতে যাব, যখন ইচ্ছে ঘুম থেকে উঠব, কেউই বলবার নেই। আমি এখন যা খুশি ভাববো, যা খুশি করব। কারোর মুখ চেয়ে আমাকে চলতে হবে না। কারোর মন জুগিয়ে আমায় শাড়ি গয়না পরতে হবে না। একে যদি সুখ না বলি তো কাকে বলবো সুখ? ইদানিং সত্যি এইসব ধরনের কথাই বেশি বলতো। বলতো, তুমি শিলিগুড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারো, আমার কোনো বিপদ হবে না এখানে। আমি এখানে খুব আরামে থাকবো, আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না। যেদিন থেকে সত্যি খবর পেয়েছে দীপঙ্কর বদলি হয়ে যাচ্ছে, সেদিন থেকেই সত্যি এই ধরনের কথা বলছে। বলছে, ভালোই তো হলো দীপু, অত কেন ভাবছো? দূরে গেলে তবু তুমি তোমার চাকরির মন দিতে পারবে। দূরে গেলে তবু আমার কথা ভুলতে পারবে। আমার কথা ভুলে যাওয়াটাই তোমার পক্ষে ভালো। আমি তোমার কে বলো না? আমি তো তোমার আসলে কেউই নই। মাঝখান থেকে আমার কথা ভেবে ভেবে তুমি কেন যে নিজের জীবনটা নষ্ট করলে? এটাই তো ভালো হলো একরকম। তোমার পক্ষেও ভালো হলো, আর আমার পক্ষেও ভালো হলো, নাকি বলো? দীপঙ্কর আর কোনো উত্তরই দিতে পারত না। সত্যি বলতো, তুমি বিয়ে করবে, সংসার করবে, তোমার সংসারকেই না হয় আমি আমার নিজের সংসার বলে মনে করব। তাতে কি দোষ বলো? তোমার ছেলেকেই না হয় আদর করব, তোমার ছেলেকেই না হয় আদর করে আমার নিজের ছেলে বলে ভাববো। তাতে তোমার কি আপত্তি? আর তোমার ছেলে আর আমার ছেলে কি আলাদা? না হয় ভাববো আমার মরা ছেলে আবার তোমার ছেলে হয়ে জন্মেছে। ভাবতে কি কোনো দোষ আছে? তুমি বলো না, দোষ আছে? এসব পাগলামির কোনো উত্তরই দিত না দীপঙ্কর, কিন্তু সত্যি বলে যেত, কিন্তু তুমি যদি বিয়ে করো দীপু, তাহলে আমি নিজে তোমার মেয়ে দেখে দেব। সত্যি, আমাকে মেয়ে দেখিয়ে তবে তুমি বিয়ে করো, কিন্তু শেষকালে হয়তো আমার মতন এক অপয়া মেয়েকে বিয়ে করে বসবে, আর ওনার মতন সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। তুমি জানো না দীপু, সে কি জ্বালা। আমার জন্য যে উনি কত যন্ত্রণা পেয়েছেন তা তুমি বুঝতে পারবে না। জেনে শুনে তুমি সনাতন বাবুকে যন্ত্রণা দিয়েছ। আমি কি দিয়েছি দীপু? দিয়েছে আমার কপাল। আমার মতো বউ হয়েছিল বলেই ওনার এত কষ্ট। আমি ওদের সংসারে ঢোকবার পরদিন থেকেই ওদের আকাল হলো। ওদের টাকা গেল, প্রতিপত্তি গেল, গাড়ি বিক্রি হয়ে গেল, ওদের সংসারে শনি ঢুকলো। আমি শনি হয়েই ঢুকেছিলাম ওদের বাড়িতে। সাধে কি আর বলছি তোমাকে ভালো করে মেয়ে দেখে বিয়ে করতে? খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অনেক বিচার করে তবে বিয়ে করবে ভাই। হুট করে যা তা করে যাকে তাকে বিয়ে করে ফেলো না দীপু। তার চেয়ে বড় ক্ষতি আর নেই জীবনে। ওকে দেখে অন্তত তোমার শেখা উচিত। দীপঙ্কর বলতো, কিন্তু সনাতনবাবু তো তোমার অযোগ্য নন, কিংবা তুমিও তো তার অযোগ্য নও। তবে কেন এমন হলো? সত্যি বলতো, সে তো আমিও ভাবি কেন এমন হলো। আর শুধু কি আমার শাশুড়ির জন্য? তাও তো নয়।
কত বউয়ের কত খারাপ শাশুড়ি থাকে, কই তারা তো আমার মতন এমন করে স্বামী ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় না, এমন করে পরের বাড়িতে বাস করে না। আমারই কেন এমন হলো? তাই বলি, এটা আমার কপাল। দীপঙ্কর বলতো, না, হয়তো আমি এর কারণ। আমি দূরে চলে গেলেই হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। সত্যি বলতো, না দীপু, না, আর কিছু ঠিক হবে না, আর কিছু জোড়া লাগবে না। আর সে জোড়া নাই বা লাগলো, ক্ষতি কি? এই তো, এই বেশ ভালো, বেশ স্বাধীন। তারপর তুমি একদিন বিয়ে করবে, সংসার করবে, আমি বছরে একবার করে তোমাদের দেখে আসবো, তোমার বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে যাব, তোমার ছেলের জন্য খেলনা কিনে নিয়ে যাব, আবার এখানে ফিরে আসব। আর লক্ষ্মীদিও তখন ভালো হয়ে উঠবে, আবার দিল্লি চলে যাবে। তখন একেবারে স্বাধীন, সমস্ত বাড়িটাতে আমি একলা। জানো দীপু, একলা কাটাতে আমার আর আজকাল খারাপ লাগে না। একলা একলা আমি বেশ সারা জীবনটা কাটিয়ে দিতে পারবো, কোনো কষ্টই হবে না আমার। শেষের দিকে দীপঙ্কর এলেই এমনি সব আজে বাজে কথা সত্যি এক নাগাড়ে বলে যেত। সে কথা যেন আর ফুরোতই না। তারপর যখন অনেক রাত হয়ে যেত তখন দীপঙ্কর উঠত, আস্তে আস্তে অন্ধকার রাস্তায় পা বাড়াতো। আর সেই অন্ধকারে দীপঙ্করের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একাকার হয়ে যেত। কলকাতায় ইন্ডিয়া, এশিয়া, সক্রেটিস, গান্ধী, প্রাণমথবাবু সব মন থেকে মুছে যেত। আপিস, টাকা, ধার, ট্রান্সফার সব কিছু সেই ভাবনার তলায় তলিয়ে যেত। হোসেন ভাই, কাশিম ভাইয়ের পার্টনার মিস্টার হোসেন ভাই অবাক হয়ে গেছে সেন সাহেবকে দেখে। কোথায় বসাবে, কি খাওয়াবে, কেমন করে অভ্যর্থনা করবে ভেবেই পেলে না। সেন সাহেব একেবারে সশরীরে এসে গেছে তার আপিসে। এ যেন এক অভাবনীয় সৌভাগ্য। দীপঙ্কর বললে, আমি বসতে আসিনি মিস্টার হোসেন ভাই, আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি, শুনেছেন তো? হ্যাঁ, সে তো জানি। দীপঙ্কর বললে, আমি মাসে মাসে আপনার টাকাটা শোধ করে দেব বলেছিলুম, এই নিন মাসের টাকা। আমি মাইনে পেয়েই আপনাকে দিতে এসেছি, 800 দিয়ে গেলাম, গুনে নিন। হোসেন ভাই বললে, এর জন্য আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো কিছু বলিনি তার জন্য। না বলুন, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, এরপর আমি শিলিগুড়ি থেকে টাকা পাঠাবো। সে আপনার যেমন খুশি দেবেন। আমি কত ওয়াগন পেয়েছি আপনার কাছ থেকে, আমি তো 10-20 লাখ কামিয়েছি ওই ওয়াগন নিয়ে। দীপঙ্কর বললে, তা হোক, আমি তো ধারই নিয়েছি আপনার কাছ থেকে, আমি যত তাড়াতাড়ি পারি শোধ করে দিতে চাই, আমি দেনা রাখতে চাই না। হোসেন ভাই বললে, কিন্তু পরে দিলেও তো হতো, আমি তো আর মারা যাচ্ছি না, আমার তো ফার্ম রইলই। আপনি না মারা যেতে পারেন, কিন্তু আমি তো মারা যেতে পারি, তখন কে শোধ করবে আপনার ধার? এরপর আর দাঁড়ায়নি দীপঙ্কর, আপিস থেকে বেরিয়ে এসেছিল। যাবার আগে সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে। কলকাতা থেকে চলে যাওয়া মানে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তার নারীর সঙ্গে জড়িয়ে গিয়েছিল দীপঙ্কর। এত সহজে কি ছাড়া যায়? এই কলকাতা, এই ঈশ্বর গাঙ্গুলি লেন, এই ফ্রি স্কুল স্ট্রিট, এই স্টেশন রোড, এই গড়িয়াহাট লেভেল ক্রসিং, এর প্রত্যেকটি ধূলিকণার সঙ্গে সে মিলে মিশেছিল এতদিন। এইখানকার খুঁটিনাটি এই কলকাতার পাপ পুণ্যের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। একে ছেড়ে চলে যেতে হবে। যত দিন এগিয়ে আসতে লাগলো ততই যেন টান পড়তে লাগলো তার মনে। ডাক্তারবাবুকেও একটা টেলিগ্রাম করে দিয়েছিল তার করালবাগের নতুন ঠিকানায়। ডাক্তারবাবু উত্তর দিয়েছিল, আমি 2 দিনের জন্য কলকাতায় যাব, কিন্তু বেশি দিনের জন্য থাকতে পারবো না।
আমার আবার মামলা তদবির করতে হবে। তোমরা তোমাদের লক্ষ্মীর দিকে দেখো। ফেরার পথে শেষবারের মতো প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ির সামনে নামল। তা শেষবারের মতোই বটে। আর কি কখনো এই বাড়িতে আসা হবে? শেষবারের মতন সতী শাশুড়িকে একবার অনুরোধ করে আসবে, সনাতনবাবুকেও একবার বলে আসবে। শম্ভুর সঙ্গে বাইরেই দেখা হয়ে গেল। বলে, আসুন দাদাবাবু, আসুন। শম্ভুর যেন মুখের ভাব বদলে গিয়েছে। ওরাও যেন টের পেয়ে গিয়েছে এই বাড়ি ছেড়ে আর রাস্তায় দাঁড়াতে হবে না তাদের। ওরাও যেন টের পেয়ে গিয়েছে টাকা জমা দেওয়ার কথা। ওরাও জানে ওদের বৌদিমণি 1,00,000 টাকা দিয়ে এই যাত্রায় ওদের রক্ষা করেছে। শম্ভু জিজ্ঞেস করলে, এইবার বৌদিমণি আসবে জানেন বোধহয়? কেন? কে বললে? জানেন না? বৌদিমণি যে মামনিকে মোকদ্দমার টাকা দিয়েছে, দাদাবাবু যে আনতে গেছে বৌদিমণিকে। সে কি? কে বললে তোমায়? শম্ভু বললে, আমরা সব শুনেছি। বাতাসির মা, ভূতির মা, সবাই সব জানে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তোমার মামনি বাড়িতে আছেন? আছেন, যান না, উপরে যান। বলি নিজের সামনে সামনে চলতে লাগলো। তখন নয়নরঞ্জিনী সবে ঘুম থেকে উঠেছেন। একটু যেন ভালো হয়েছে চেহারাটা, আবার যেন সেই আগেকার মতোই খুশি খুশি মেজাজ। দীপঙ্কর জিজ্ঞেস করলে, সতীকে আপনি আনতে পাঠিয়েছেন? শুনলাম সনাতনবাবু নাকি গেছেন সতীকে আনতে। সত্যি? নয়নরঞ্জিনী মুখ বেঁকালেন, বললেন, আরে তুমিও যেমন ভালো মানুষ বাবা। কে বললে তোমায়? ওই শম্ভু বলছিল। নয়নরঞ্জিনী শম্ভুর উদ্দেশ্যে এইদিক ওইদিক চাইলেন। সামনে থাকলে হয়তো বকুনি খেয়ে মরত, কিন্তু সে তখন কোথায় সরে গেছে চট করে। দীপঙ্কর আবার জিজ্ঞেস করলে, সত্যি বলুন না, আপনি রাজি হয়েছেন? নয়নরঞ্জিনী আবার মুখ বেঁকালেন, বললেন, কি যে বলো বাবা তুমি? আমি রাজি অরাজি হবার কে? কে আমার কথা ধার ধারছে? বৌমা টাকা দিয়েছে আমাকে, এখন বৌমার খুশি। আমি রাজিও হইনি, অরাজিও হইনি। তা তুমি তো এতদিন দেখেছো বাবা আমাকে। আমি কোনোদিনও বৌমার কোনো কথায় হ্যাঁ না রামগঙ্গা কিছু বলেছি? আমি কি সেই কথা বলার মানুষ? আমি তো কোনোদিন ছেলে বউয়ের কোনো কথাতেই থাকিনি বাবা। তাদের কথায় আমার থাকার দরকারটাই বা কিসের? এই দেখো না, এই যে মামলা চালাচ্ছি, এসব কার জন্য? এ বাড়ি যদি বাঁচে এ তো কে ভোগ করবে শুনি? আমি? এইসব পুরনো কথা শোনবার জন্য দীপঙ্কর আসেনি। সে বললে, সেসব তো আমি জানি, কিন্তু আপনি বৌমাকে নেবেন কিনা তাই বলুন না। নয়নরঞ্জিনী বললেন, আচ্ছা, তুমি যে কি বলো বাবা। আমি কি বৌমাকে তাড়িয়েছি বাড়ি থেকে যে আমি তাকে ডেকে আনতে যাব? বৌমার খুশি হয় আসবে, না হয় না আসবে। আমি আর কি করতে পারি বলো? আমি কি এই বুড়ো বয়সে বউর পায়ে হাত দিয়ে সাধবো বলতে চাও? দীপঙ্কর বললে, আমি ওসব কিছু শুনতে চাই না আপনার কাছে। আমি যাবার আগে শুধু এটা জেনে যেতে চাই যে আপনি তাকে গ্রহণ করেছেন। তুমি চলে যাবে? কোথায় যাবে তুমি? দীপঙ্কর বললে, আমি বদলি হয়ে বিদেশে চলে যাব। হয়তো বা আর আশাও হবে না কখনো। কিন্তু আপনার বউকে আপনি ঘরে নিয়েছেন, এইটা জানতে পারলেই আমি নরকে গিয়েও শান্তি পেতে পারি। আপনি বলুন আপনি তাকে নেবেন। আপনি আপনার টাকা পেলেন, এখনো আপনার কিসের আপত্তি? আপনি জানেন সতীর মতো মেয়ে হয় না। সতী আপনার সত্যিই সতী লক্ষ্মী বউ। আমার কথায় আপনি বিশ্বাস করতে পারেন। অনেক তপস্যা করলে তবে সতীর মতো বউ পাওয়া যায়। তা আমি কি বলছি বাবা যে পাওয়া যায় না? এই তো দেখছি মহাজালা হলো তোমাকে নিয়ে।
দীপঙ্করের আর তখন এইসব বাজে কথা শোনবার সময় ছিল না। বললে, আপনি জানেন সনাতনবাবু সতীর কাছে গেছেন? হ্যাঁ বাবা, তা তো গেছে। জোয়ান ছেলে যখন বায়না ধরেছে তখন আমি আর তাকে কি বলতে পারি বলো? কেন, তুমি ওই কথা জিজ্ঞেস করছো কেন? কিন্তু দীপঙ্কর তখন আর দাঁড়ায়নি সেখানে। আর বেশি কথা শুনবারও সময় ছিল না তার। কলকাতা ছেড়ে চলে যাবার আগে দীপঙ্কর দেখে যাবে সতী এইখানে এসেছে। সতীকে সনাতনবাবু আবার সম্মান দিয়েছেন, আবার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছেন। আর তারপর শিলিগুড়ি কেন, পৃথিবীর যে কোনো কোণে গিয়ে থাকতে তার কোনো আপত্তি নেই। সতী তখন লক্ষ্মীদিকে ঘুম পাড়িয়ে নিজে গা ধুয়ে নিয়েছে, আয়নাতে দাঁড়িয়ে কপালে সিঁদুরের টিপ পড়ছে। এতদিন কোথা দিয়ে তার সময় কেটে গেছে, কোথা দিয়ে তার দিন কেটেছে, রাত কেটেছে, সে যেন কিছুই টের পায়নি। সেই কবে কোন 1939 সালের কোন মাসে পৃথিবীর বুকে এক যুদ্ধ বেঁধে উঠেছিল, তার হিসেব সে রাখতে পারেনি। কিন্তু তার নিজের বুকের ওপর যে যুদ্ধ শুরু হয়েছিল তার হিসেব সে জানত। সে যুদ্ধে কত রাত বিনিদ্র কেটেছে, কত চোখের জল, কত মনের স্বপ্ন মাটিতে ঝরে পড়েছে, তারও হিসেব তার জানা ছিল। লক্ষ্মীদি আসার পর থেকে যেন সতী অন্যরকম হয়ে গিয়েছিল। এতদিনে নিজেকে নিয়ে সে বিব্রত ছিল, এইবার লক্ষ্মীদিকে দেখে যেন সে শান্ত হয়েছিল। এটাই তো জীবন, কান্না আর হাসি, সুখ আর দুঃখ, এর মধ্যে তফাৎ তো এটুকুই। এর জন্যই এত হাহাকার, এত মারামারি, এত কাড়াকাড়ি আর এত হা হুতাশ। সিঁদুরের টিপ লাগানোটাও যেন অভ্যেসে পরিণত হয়েছিল। ওটা লাগাতে হয় তাই লাগানো, নইলে ওর যে কোনো উপকারিতা নেই জীবনে। ওটা যেন শুধু মুখের একটু শোভা মাত্র, মনের দুঃখটাকে ঢাকবার একটা ছদ্মবেশ, তাছাড়া আর কিছুই নয়। এটা সত্যি মনে মনে বুঝত। হঠাৎই বাইরে কড়া নড়ে উঠল। ওই বোধহয় দীপু এসেছে। সত্যি ডাকলে, রঘু। রঘুপতি বাইরে কোথাও গিয়েছিল। প্রত্যেকদিন আপিস থেকেই তো সোজা চলে আসে দীপঙ্কর। যতদিন সতী এই বাড়িতে এসেছে ততদিনই এসেছে। ঝড় বৃষ্টি, শীত গ্রীষ্ম, কোনোদিন কোনো ব্যতিক্রম হয়নি তার। কতদিন এয়ার রেড হয়েছে, কতদিন সাইরেনও বেজেছে, কতদিন কত কি বিপর্যয় ঘটে গেছে পৃথিবীতে, কিন্তু দীপঙ্কর ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে হাজির হয়েছে এখানে। ওই ঘরটিতে বসে দুইজনে মুখোমুখি কাটিয়েছে। তারপর আবার যখন রাত ঘন হয়ে এসেছে তখন উঠে দাঁড়িয়েছে দীপু। আস্তে আস্তে বাইরের অন্ধকারে পা বাড়িয়েছে একলাই। একলা এতখানি রাস্তা মারিয়ে অনেক রাত্রে বাড়ি পৌঁছেছে গিয়ে, অনেক রাত্রে ভাত খেয়েছে, অনেক রাত্রে শুতে গিয়েছে নিজের সেই একক বিছানায়। তারপর পরের দিন আবার সকালে উঠে যথারীতি আপিসে গিয়েছে, দিনের কাজ করেছে। আর এমনি করেই বছরের পর বছর কেটে গিয়েছে। কিন্তু এইবার থেকে আর আসবে না সে। সত্যি প্রতিদিনের অপরাহ্নের প্রতিটি মুহূর্ত আর এমন করে কাটবে না। দীপঙ্কর চলে যাবার পরেও পৃথিবীতে সূর্য উঠবে সকালবেলা, সূর্য সন্ধেবেলা ডুববে, কিন্তু এই বাড়িতে দীপঙ্কর আর আসবে না। তার আশা এইবার থেকে ফুরিয়ে নিঃশেষ হয়ে যাবে। জীবন থেকে দীপঙ্কর হারিয়ে যাবে চিরকালের মতো। সত্যি ঘড়ির দিকে একবার তাকালো। ঘড়ি যেন চলতেই চাইছে না। ঘড়ি যেন দীপঙ্করের আশা পিছিয়ে দিচ্ছে মিনিটে মিনিটে। আর তখনই হঠাৎ বাইরে যেন কড়া নড়ে উঠল। সত্যি তাড়াতাড়ি সজাগ হয়ে উঠল। রঘুপতি কাছাকাছি কোথাও ছিল। সত্যি নিজেই গিয়ে দরজাটা খুলে দিলে। কিন্তু দীপু আজ এত তাড়াতাড়ি এসে গেল যে, এত শিগগির আপিস ছুটি হয়ে গেল তার। দীপু কি তার কাছে আসবার জন্য আপিস কামাই করলে? কিন্তু না, আশ্চর্য কেউই না।
বাইরের রাস্তায় এই দিক ওই দিক অনেকক্ষণ ধরে চেয়ে দেখেও কোথাও দীপঙ্করের মূর্তি দেখা গেল না। সতী আবার দরজা বন্ধ করে নিজের ঘরে চলে এলো। হঠাৎ সমস্ত বাড়িটা যেন একটা জেলখানা বলে মনে হলো তার কাছে। তাকে এখানেই চিরকাল থাকতে হবে, 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে কাটাতে হবে জীবন। দীপঙ্কর তাকে এই 4টে দেওয়ালের মধ্যে বন্দি করে নিজে পালিয়ে যাবে অনেক দূরে। তারপর বালিশটা আঁকড়ে ধরে হঠাৎ চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো সতীর। একটা নিঃশব্দ হাহাকারে সমস্ত অন্তরাত্মা যেন গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। বাইরের কেউই জানতে পারল না, বাইরের কেউই শুনতে পেলে না। ঈশ্বরের আদালতে সতী তার শেষ আপিল পেশ করে যেন শেষবারের মতো মুহ্যমান হয়ে রইল। কে? আবার সতী উঠল। তাড়াতাড়ি গিয়ে সদর দরজাটা খুলে দিলে। এবার নিশ্চয়ই দীপু এসেছে। কিন্তু দরজাটা খুলেই একেবারে 10 হাত পিছিয়ে এসেছে সতী, সনাতনবাবু সামনে দাঁড়িয়ে। আজ সঙ্গে দীপঙ্কর নেই, শম্ভুও নেই। আজ সনাতনবাবু একলাই এসে তার দরজায় দাঁড়িয়ে আছেন। এক মুহূর্তের মধ্যেই সতী নিজেকে সামলে নিয়েছে। বলে, তুমি? হঠাৎ তুমি যে? সনাতনবাবু ঘরে ঢুকলেন। ঢুকে বললেন, বসবো? সতী বললে, হ্যাঁ বসো, কিন্তু তুমি হঠাৎ এলে যে? সনাতনবাবু বললেন, হঠাৎ তো নয়, আমি সব দিক ভেবেই মাকে জানিয়ে এসেছি। মা জানি আমি তোমার কাছে এসেছি। কিন্তু কেন এলে আবার? তোমরা তো টাকা পেয়ে গেছো, পাওনি? সনাতনবাবু বললেন, তা পেয়েছি। তা টাকা যখন পেয়ে গিয়েছ তখন কেন আবার এসেছো শুনি? আমার টাকারই তো তোমার দরকার ছিল। তা টাকা যখন পেয়েই গিয়েছ তখন আবার আমার কাছে তোমাদের কিসের দরকার শুনি? আমি তোমাদের আর কি দিতে পারি? সনাতনবাবু বললেন, তুমি সবই দিতে পারো। সব কি তুমি একদিন নিতে পেরেছিলে? আমি তো আমার সব কিছুই তোমাকে দিতে চেয়েছিলুম একদিন। সব কিছু তো দিতে তৈরি ছিলুম। সেদিন তো আমার দিকে ফিরেও তাকাওনি তুমি। আজ আবার এসব কথা কেন বলছো? সনাতনবাবু বললেন, অভিযোগ করলে অভিযোগ শুধু বেড়েই যাবে সতী। ও কথা থাক। তুমি অনেক কষ্ট পেয়েছ, এবার তুমি ফিরে চলো। সতী বললে, এ কথা তো তোমার কাছে নতুন নয়। এই কথা তো তোমার মুখ থেকে আমি অনেকবার শুনেছি। শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গিয়েছে, আর শুনতে চাই না। আর তাছাড়া আমার বুকে অত অপমান সহ্য করবার মতো ক্ষমতা আর নেই, তা জানো? সনাতনবাবু বললেন, তা আমি ভালো করেই জানি। ছাই জানো তুমি? সতী বলে উঠল, কতটুকু জানবার ক্ষমতা আছে তোমার? কতটুকু তোমার মন? সেই মন দিয়ে আমার অপমান তুমি কি করে বুঝবে? কি করে বুঝবে মেয়ে মানুষের স্বামী শাশুড়ি টাকা কড়ি সব পেলেও কিছুই পাওয়া হয় না? কি করে বুঝবে মেয়ে মানুষের মন বলে আলাদা একটা জিনিস আছে, তোমাদের মনের সঙ্গে যার অনেক তফাৎ? সনাতনবাবু বললেন, তাও আমি সব জানি। তাই যদি জানবে তাহলে আমি সাধ করে কি প্যালেস করে চলে গিয়েছিলুম? সাধ করে কি আমি চাকরি করতে গিয়েছিলুম রেলের অফিসে? সাধ করে কি আমি এখানে এই পরের বাড়িতে পড়ে আছি বলতে চাও? সবই আমার মন গড়া? কিছুই সত্যি নেই এর পেছনে। সনাতনবাবু বললেন, বেশ, তাহলে আজ খুলেই বলো তুমি কি চাও। আমার কাছে কি পেলে তুমি সব পাবে, তোমার সব স্বাদ মিটবে? সতী বললে, ছি, তুমি আমার মুখ থেকে সেই কথা শুনতে চাও? আমি মেয়ে মানুষ হয়ে মুখ ফুটে তাই বলবো তোমার কাছে, আর তুমি আমাকে তাই দেবে?
তুমি কি আমাকে সেই রকম মেয়ে পেয়েছ? এর চেয়ে যে আমার মরা ভালো। সনাতনবাবু বললেন, কিন্তু তুমি যদি না বলো তো আমি বুঝবো কি করে? সতী বললে, তা যদি বুঝতেই না পারো তাহলে বিয়ে করেছিলে কেন? যখন তোমার মা তোমায় বিয়ে দিতে চাইলে তখন কেন তুমি আপত্তি করলে না? কেন আমার গলায় এমন করে দড়ি দিয়ে ঝুলিয়ে দিলে? আর জন্মে আমি কি পাপ করেছিলাম তোমার কাছে বলতে পারো? সনাতনবাবু যে কি বলবেন কি করবেন কিছুই বুঝতে পারলেন না। সতী যেন তার সামনে উন্মাদের মতো ব্যবহার করছে। তিনি সান্ত্বনা দেবার আশায় বললেন, সত্যিই আমি স্বীকার করছি, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু কেন তুমি বুঝতে পারো না? সনাতনবাবু তখন বললেন, আমাকে বিশ্বাস করো, তুমি নিজের মুখে না বললে আমি কিছু বুঝতে পারবো না। তুমি বুঝতে পারো না, কিন্তু অন্যান্য স্বামীরা তো সবাই বুঝতে পারে। দীপু তো বুঝতে পারে। দীপঙ্কর বাবু? হ্যাঁ, দীপঙ্করকে তো আমার কোনো কথা খুলে বলতে হয় না। সে তো আমার দুঃখ, কষ্ট, ব্যথা, আনন্দ সব কিছু বুঝতে পারে। তাকে তো মুখ ফুটে কিছু বলতে হয় না। দীপঙ্কর না থাকলে আমি তো কবেই আত্মহত্যা করে মরতুম। দিনের পর দিন সে তো ঠিক এসেছে। আমার ভালো মন্দ নিয়ে তার কত ভাবনা, তা তো তুমি জানো। আমি তাকে কত বকেছি, কত গালাগালি দিয়েছি, কতবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তবুও তো আমাকে ভুল বোঝেনি তোমার মতো। তুমি দীপুর মতো হতে পারো না? আর সব স্বামী যেমন করে স্ত্রীর সঙ্গে ব্যবহার করে তেমনি ব্যবহার করতে পারো না? তুমি সাধারণ হতে পারো না? সনাতনবাবু বললেন, সত্যিই দীপঙ্করবাবু খুব ভালো লোক। কিন্তু দীপু ভালো হয়ে আমার লাভ কি? তুমি কেন অমন হলে? কিসের এত অহংকার তোমার? কিসে আমি তোমার অযোগ্য বলতে পারো? কেন এত অপমান তুমি আমায় করো? সনাতনবাবু বললেন, অপমান করতে চাইলে কি বারবার এমন করে তোমার কাছে আসি? সতী বললে, আমি তো তোমাকে তাই আসতে বারণ করি। কেন তুমি এমন করে বারবার আসো? কেন তুমি বারবার অপমান করে যাও? একবার তুমি আসো, একবার তোমার মা আসে। কেন? কেন এমন তোমরা? তোমাদের যা দরকার ছিল তা তো তোমরা পেয়ে গেছো। সনাতনবাবু বললেন, মার দরকার তো মিটেছে, কিন্তু আমার? তোমার দরকার আর তোমার মায়ের দরকার কি আলাদা? সনাতনবাবু বললেন, না। তাহলে? সত্যি, তাহলে কেন আসা বারবার সতীর কাছে? টাকার দরকার তো মিটেই গেছে, প্রশ্নটা তো থাকছেই। চলুন এই প্রশ্ন নিয়ে আগামী এপিসোডের জন্য অপেক্ষা করি। আজকের মতো এখানেই শেষ। নমস্কার।